এই যে দলটা গঠন করলেন কি জাতীয় নাগরিক পার্টি। এরা কারা? এরা আসলেই প্রথম থেকে সুযোগ নিয়ে সুবিধা নিয়েই আসছেন। এরা কিন্তু স্বৈরাচার পতনের আন্দোলন করেননি। এরা কিন্তু আসলেই শেখ হাসিনার পতনের আন্দোলন করেননি। এদের উদ্দেশ্য আলাদা, এদের চিন্তা আলাদা, এদের ম্যান্ডেট আলাদা। আমি কিন্তু এটা প্রথম থেকেই বলে আসছি। কেন দেখেন, বৈষম্য বিরোধী এই যে একটা কমিটি রয়েছেন, সেই কমিটি থেকে তারা কেন পদত্যাগ করলেন না? পদত্যাগ না করে কেন তারা জাতীয় নাগরিক পার্টি তৈরি করলেন? দেখেন, নাহিদ উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করেন, উনি কিন্তু এখানে আসেন, অথচ ওনাদের যে মূল স্লোগান, মূল বার্তা, মূল শক্তি, যেটা ওনারা সাইনবোর্ড আকারে ব্যবহার করবেন, সেই সাইনবোর্ড থেকে তারা পদত্যাগ করলেন না। কিন্তু কেন পদত্যাগ না করে কেন তারা এখানে আসলেন? কারণ তাদের ওখানে পোস্ট যেতে হয়, ওখানে সব কিছু চালাইতে হয়। এটা তো মানুষকে বোকা বানানো। জাতীয় নাগরিক পার্টি আর বৈষম্য বিরোধী ছাত্র জনতা যে সংগঠন, এটা কিন্তু এক না। সো তারা ওখান থেকে পদত্যাগ না নিয়ে কিন্তু এখানে তারা দল গঠন করে ফেললেন। এটা আমি আপনাদের চাপাবাজি করছি না বা বকবক করছি না, আমি যৌক্তিক প্রমাণ দেখাচ্ছি। দেখেন কি বলে। একটু আগে জানতে চাই, আপনি জাতীয় নাগরিক পার্টির সিনিয়র মুখ্য সমন্বয়ক নাকি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক? পরিচয় কি আপনার এই মুহূর্তে? আমি বর্তমানে জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক। আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে পদত্যাগ করে আমরা এখানে এসেছি। সেটা কিন্তু আমরা কোথাও দেখিনি। আপনারা যেমন নাগরিক কমিটি বিলুপ্ত করেছেন, কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কমিটি কি বিলুপ্ত করেছেন? না, বৈষম্য বিরোধী সেটা কোনো গণমাধ্যমে বা আপনার ফেসবুক পেজে কিন্তু আমরা বিলুপ্ত পাইনি। করিনি, কিন্তু আমরা নতুন নেতৃত্বের হাতে একটা প্রক্রিয়াধীন বিষয় আছে। আপাতত আমাদের সেন্ট্রাল কমিটিটা বিলুপ্ত। সেন্ট্রাল আমাদের 4 জনের একটি আহ্বায়ক কমিটি ছিল মোটামুটি। তো সেই জায়গা থেকে ওই আহ্বায়ক কমিটিটাতে আমরা যারা চলে এসেছি, তারা এখানে দায়িত্ব হস্তান্তর করে আমাদের মুখপাত্র কাছে দিয়ে আমরা চলে এসেছি আর কি, জাতীয় নাগরিক পার্টির কাছে। সেটা কি নাগরিকরা জানে দেশে? উনি একজন ড্রাগ অ্যাডিক্টেড। বাই দ্য ওয়ে, আমরা যে টপিকটা নিয়ে কথা বলছিলাম, যে আসলে তারা মানুষকে ধোঁকা দিচ্ছে, মানুষকে বোকা বানাচ্ছে, জাতীয় নাগরিক ঐক্য পার্টি। এখন আসুন দেখুন, ওনারা যে জামাতের লোক, ওনারা যে জামাত ঘেঁষা, আমি জামাত ঘেঁষা বলবো না, আপনারা দেখবেন যে এই শিবিরের সভাপতি, শিবিরের অমুক এইগুলো আত্মগোপনে ছিল, এরা আওয়ামী লীগের মধ্যে ছিল, এরা গুপ্ত রাজনীতি করতো, এরা প্রকাশ্যে আসছে। দেখেন, আপনি যদি নাহিদকে দেখেন, আপনি যদি হাসনাতকে দেখেন, আপনি যদি সার্জিসকে দেখেন, আপনি প্রত্যেকটা লোককে দেখবেন, ওদের কথা শুনবেন। কথার মধ্যে আমি যেমন কথা বললে আমি একটু মিডিয়া পার্সন, রাইট? আমি যেমন কথা বললে আমি একটু মডেল, অ্যাক্টরস, অ্যাক্ট্রেস, হিরো হিরোইন, ক্যামেরা, লাইট, এই ধরনের কোনো না কোনো এক্সাম্পল চলে আসে বা কোনো না কোনো শব্দ আমার কথার মধ্যে চলে আসে। ঠিক তেমনি যারা জামাত করেন বা যারা একটু ইসলামপন্থী বা ইসলামের সাইনবোর্ড ব্যবহার করে যারা রাজনীতি করেন, তারা কিন্তু কথার মধ্যে এই সুবহানাল্লাহ, নফস বা এই কী বলে, মানে এরকম কিছু ধর্মীয় শব্দ যেগুলো আমাদের কোরআন হাদিসে বা মসজিদ মাদ্রাসা ব্যবহার করা হয়, এই শব্দগুলো চলে আসে। যেমন এই যুবকদের ইমাম, গণতন্ত্রের ইমাম, এই ইনশাআল্লাহ, মাশাআল্লাহ, এটা নিঃসন্দেহে সুন্দর, কিন্তু এটা যে আমরা বললে এক ধরনের শোনায়, আর একজন মসজিদ মাদ্রাসার স্টুডেন্ট বললে এক ধরনের শোনায়। বা জামাত অথবা ইসলামের সাইনবোর্ড ব্যবহার করে যে দলগুলো আছেন বা রাজনীতি করেন, তারা বললে এক রকমের শোনায়। সো আমি ওই পয়েন্ট অফ ভিউ থেকে, আমি আমার বিচার বিশ্লেষণের জায়গা থেকে, আমি আমার ইথিক্স থেকে বলছি যে আসলে তারা জামাত ঘেঁষা। আমি সরাসরি বলবো তারা জামাত অথবা শিবির, এর সঙ্গে অথবা ইসলাম রিলেটেড, যে ইসলামের নাম ব্যবহার করে যে দলগুলো আছে বা ইসলামকে এস্টাবলিশ করতে চায়, ইসলামের নিয়মে যে দলগুলো পরিচালিত হয়, সেই দলের তারা কেউ। তারা যদি সেই দলের হয়, আমার কোনো সমস্যা নেই। সমস্যাটা হচ্ছে গুপ্ত রাজনীতি করা, মানে তারা যে গুপ্ত রাজনীতি করছে সেইটার করা। দেখবেন আপনারা বিএনপি, ছাত্র দল এবং এই সমন্বয়করা যখন কোনো জায়গায় টকশো করেছেন, ছাত্রদল, সমন্বয়ক এবং মানে শিবির, এরা যখন কোথাও, জামাত বা শিবির কোথাও কোনো টকশো হয়েছে, টকশোতে দেখবেন যে জামাত এবং এই যে বৈষম্য বিরোধী যে ছাত্ররা সমন্বয়ক, সো কল্ড সমন্বয়ক, তারা যখন টকশোতে থাকে, তখন দেখবেন এরা দুজন এক হয়ে যায় এবং দুইজন মিলে ছাত্র দলের কর্মীকে বা নেতাকে তারা বিপদে ফেলায়। তার মানে কি, এটা কিন্তু আমি বললাম না, আপনার চলন বলন, আপনার আচার আচরণে বহিঃপ্রকাশ ঘটবেই যে আপনি আসলে কে, আপনার আসলে ম্যান্ডেটটা কি, আপনি আসলে কি বলতে চান, আপনি কি ফলাতে চান।
সো এই বিএনপি এবং জামাত এবং শিবির এবং এই যে নাগরিক পার্টি, এরা আমি আমার ব্যক্তিগত একজন সাধারণ নাগরিক হিসেবে আমি ব্যক্তিগতভাবে আমার মেধা মনন আমার চিন্তা থেকে আমি যদি বিচার বিশ্লেষণ করি, আমি যদি একটা অঙ্ক কষি, সেই অঙ্কে ফর্মুলার যে লাস্ট ইকুয়াল টু যে ফলটা আসবে সেই রেজাল্টটা আমি যদি বলি, সেই রেজাল্টটা আসে যে এরা আসলে জামাত অথবা শিবির। এবং এটা স্পষ্ট হয় যে এই যে নাগরিক পার্টি, জাতীয় নাগরিক পার্টি, এরা জামাতের সঙ্গে কাঁধে কাঁধ মিলাবে, এটা স্পষ্ট হয়। কিন্তু জামাত খুবই মাস্টার মাইন্ড, জামাত যেটা মাস্টার মাইন্ড, জামাত যে তার কৌশল পরিবর্তন করবেন না, এর কোনো মানে রন্ধে তাদের স্বার্থের জন্য যে কোনো সিদ্ধান্ত তারা পরিবর্তন করতে পারেন। তারা এইটাকে হারাম বলছেন, আবার ওইটাকে কিছুদিন পর সেটাকে ওনাদের স্বার্থের জন্য সেটাকে হালাল করে ফেলছেন। এটা কিন্তু আমরা অনলাইনে দেখছি অ্যাভেলেবেল। সো ওই অভিজ্ঞতার আলোকে, ওই ক্যারেক্টারের কারণে আমি আবারও আমার চিন্তার নির্যাস থেকে আমি বলতে পারি, একটা কংক্রিট সিদ্ধান্তে আসি যে এরা যে কোনো সময় কৌশল প্ল্যান চেঞ্জ করতে পারে। এটা আমার কংক্রিট একটা সিদ্ধান্তে আসি কেন, আমি এর আগে বলে ফেলছি যে এই জাতীয় নাগরিক ঐক্য জাতীয় নাগরিক পার্টি, এরা কিন্তু জামাতের সঙ্গে একত্রতা ঘোষণা করবে এবং ইসলামপন্থী ম্যাক্সিমাম দলগুলা এরা এক হয়ে যাবে। কারণ বিএনপির সঙ্গে যুদ্ধ করতে গেলে, বিএনপির সঙ্গে প্রতিযোগিতা করতে গেলে কখনোই তারা একা একা পারবে না। তখন তাদের কি করতে হবে? তখন তাদের দলবদ্ধ হতে হবে। বিএনপি একটা বৃহৎ দল, এই বিএনপিকে যদি পতন ঘটাইতে হয় তাহলে জামাত সহ ইসলামপন্থী ছোট ছোট দলগুলো যারা আছেন বা অন্যান্য ছোট ছোট দলগুলো সবাই এক হতে হবে। এক হয়ে জাতীয় নাগরিক পার্টি এক হয়ে বিএনপির সঙ্গে যদি নির্বাচন করা যায় তাহলে ভালো একটা ফল পাওয়া যাবে। মানে তারা সংসদে যাইতে পারবে, এর মানে এই না তারা সংসদ মানে টোটাল তারাই নির্বাচিত হবে, তারাই সরকার গঠন করবেন, এটা কিন্তু না। সো ওনরা এই পলিসিটা ক্রিয়েট করছে, আমি একদম সত্য বললাম, এইটা হচ্ছে ওনারা এই পলিসিটা ক্রিয়েট করছে, এটা আমি অনেক আগে থেকে বলে আসছিলাম। কিন্তু এখন যেটা দাঁড়াইলো যে জামাত যেহেতু রন্ধে ওনারা ক্যারেক্টার শিফট করে, মানে পয়েন্টে ওনারা ক্যারেক্টার শিফট করে, এইটাকে হারাম বলে, আবার এইটাকে হারামটাকে কিছুক্ষণ পর ওনাদের স্বার্থের জন্য হালাল বলেন। সো ওই পয়েন্ট অফ ভিউ থেকে আমি আবারও বলছি যে আমার ফিলোসফিতে যেটা আসে, প্রপার যে ক্যালকুলেশনটা আসে, তারা কৌশল চেঞ্জ করবে। এবং এটা হতে পারে যেহেতু জামাত কখনোই বিএনপির সঙ্গে রাজনীতি করে সফলভাবে কোনো একটা আধিপত্য বিস্তার করতে পারেনি বাংলাদেশে। জামাতে যেমন ব্যাট হিউমার আছে, জামাত যেমন পাকিস্তান থেকে নিয়ন্ত্রিত বা অর্থদাতা, শিবির পাকিস্তান থেকে নিয়ন্ত্রিত বা অর্থদাতা। সো পাকিস্তানের একটা সংগঠন, সেটা কোনোভাবে বাংলাদেশে এস্টাবলিশ হবে না, মানে বাংলার জনতা তাকে কোনোদিন সাপোর্ট দেবে না। এই জন্য আপনার জামাত কি করবে? কৌশল প্ল্যান চেঞ্জ করবে। প্ল্যানটা কি? প্ল্যানটা হচ্ছে যে এই যে জাতীয় নাগরিক ঐক্য পার্টি, জাতীয় নাগরিক পার্টি, এই পার্টিকে প্রমোট করবে, এই পার্টিকে প্রমোশন করবে, এই পার্টিকে মানে চাষ করছেন, অলরেডি বীজ বপন করে দিয়েছেন। এই বীজ বপন করে দেওয়ার পরে এই বীজ আস্তে 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 একটা বৃক্ষে পরিণত হবে। এবং যেহেতু জামাত ক্ষমতা আসতে পারবে না, এটা নিশ্চিত, বাংলাদেশে জামাত আসতে পারবে না, কারণ এটা একটা অসাম্প্রদায়িক দেশ, এখানে হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ সবাই বসবাস করেন। সো জামাত এবারে একটা বীজ বপন করে দিয়েছেন, এই যে দলটা, এই দলটার সঙ্গে জামাত এসে যোগ হবেন, এই দলের সঙ্গে যোগ হবে। অর্থাৎ এই দলটার যে জনপ্রিয়তা রয়েছেন, ছাত্রদের নাম ভাঙিয়ে বৈষম্য বিরোধী ছাত্র জনতার যে ক্রেডিটটা, সেই ক্রেডিটটা জাতীয় নাগরিক পার্টি নিয়ে ছিনতাই করে নিয়ে, মানে ছাত্র জনতার যে আন্দোলনটা, ছাত্র জনতার যে সফলতা, এই সফলতাটাকে তারা ছিনতাই করে পুঁজি করে দেশের মানুষের ইমোশনালি ব্ল্যাকমেল করে তারা যে একটা জনপ্রিয়তা অর্জন করতে পারবে, সেইটা জামাত পারবে না। এই জন্য জামাত চিন্তা করছে যে এদের প্রমোট করতে হবে, এদের উজ্জীবিত করতে হবে, এদের সামনের কাতার রাখতে হবে, এরা ক্ষমতায় গেলে পরে আমরা ক্ষমতা আসতে পারবো। তার মানে সে আরো 10 থেকে 15 বছর
চিন্তা করেই কিন্তু তারা জাতীয় নাগরিক পার্টিকে প্রমোট করছেন, জাতীয় নাগরিক পার্টির জন্য জায়গা ছেড়ে দিচ্ছেন, জাতীয় নাগরিক পার্টিকে উত্থাপন করার চেষ্টা করছেন। এটা হচ্ছে মানে আমার ইথিক্স, আমার ফিলোসফি থেকে আমি বললাম, আমার ক্যালকুলেশন থেকে বললাম। জানি না প্রপার যে জিনিসটা আপনারা আসলে আপনাদের ব্যক্তিমতটা শেয়ার করবেন। আমি আবারও আসবো কারণে অকারণে না, ভুল কথা, আমি কারণেই আসবো। আমার কথাটা হচ্ছে যে আমি ঘরের মধ্যে এভাবে আমি কখনো বলি না। এখন ইদানিং কেন বলছি, এখন বলছি এই জন্য যে রমজান মাস আমি একদম ঘরবন্দি, আমি 30টা রোজা থাকি মাশাল্লাহ। সেই রোজা থাকার কারণে আমি ঘরবন্দি থাকি। ঘরবন্দি থাকা অবস্থায় চিন্তা করলাম কিছু একটা বলি, বক বক করি, মানে দেখি বলি।